আর টি সমান কি ছিল? এটা জানি কি জানি না? ভিত্তিগতিতে পড়েছি। তাহলে একটু ভাবনা চিন্তা করা যাচ্ছে না। তাহলে ওমেগার মান যদি কমে যায় ঠিক কি হবে? বাড়বে। পর্যায়কাল বেড়ে যায় মানে কি দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে ফার্স্টে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। আয়ের মান যদি বৃদ্ধি পায় ওমেগা হ্রাস পাবে। ওমেগা যদি হ্রাস পেয়ে যায় টি কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা কিন্তু এমসিকিউ তে দেবে। কটা কোশ্চেন একদম ফিক্সড এখানে, যেমন এরপরে আজকে একটা কোশ্চেন করাবো, ওটাও একই রকম। দু তিনটা স্টুডেন্ট কোশ্চেন পেপারে দেখতেই পাবে। অনেক ক্লাস করে এসেছিস না এমনি চলে এসেছিস? এই কি ক্লাস করে এমনি জিজ্ঞেস করেন? সত্যি কথা বললি কি না? শুভম তো মোটামুটি কম্পিউটার অ্যাপ্লিকেশনে পিএইচডি করবে, ওর অনেক পরে একটা সাইবার ক্যাফে খুলবে, এরকম ধান্দা আছে। সাইবার ক্যাফে গিয়ে বসে আড্ডা মারে, কম্পিউটার শেখার নাম। খবর আমি নিয়ে নিয়েছি, কম্পিউটার শেখার নাম করে এখানে যায়, এই গল্প টল্প করে, বাড়ির লোককে বুঝিয়ে দেয় কম্পিউটার কাজ করতে যাচ্ছে, কি করে বাড়ি থেকে ফোন করার ভয় অদিতি আবার আসবে। এটা ধর আর ব্যাসার্ধের একটা চাকরি আছে, আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার চাকরি আছে, এইখানে এম ভরের একটা বস্তু আছে, এম ভরের এম ভরের একটা বস্তু, বেশি আছে, এম ভরের একটা বস্তু আছে। আর এই চাকতিটা হচ্ছে বেগ নিয়ে ঘুরছে, এটা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এর রৈখিক বেগের মান ধর, আগে ডক্টর সায়েন্স দেখতে পাচ্ছ না? রৈখিক বেগ ধর কত ভি, সবসময় লুকিয়ে থাকে। তাহলে এখানে দুটো জিনিস বের করতে বলেছে তোকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অভিকেন্দ্র বল নির্ণয় করো। অভিকেন্দ্র বল কত হবে? 2 নম্বর কোশ্চেন থেকে জানতে চেয়েছে গতিশক্তি কত হবে, গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, অনেক অফ দেখতে পাচ্ছিস। অদিতি নেই, আলামিন আসছে। এই, কি হয়েছে দেখ, তুই জানিস যে বন্ধুর খবর কে যাবে? অদিতিকে তো মোটামুটি একদিন হলে 3 দিন আমার দেখা যায় না। কি হয়েছে? হ্যাঁ, এটা আগের দিন হয়েছিল। অত লোকজন চিনতে পারেনি ভাবছি। সিরিয়াস না হয়েছিল আগের দিন, চিনতে পারিস পেরেছিস? সব তো বললো বলে বুঝতেই পারছি না, একদিন হয়েছিল বলে খাতায় লিখে দিই। সত্যি কথা বল না। আচ্ছা তাহলে লেখ টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা হয়ে গেছিল নাকি? হ্যাঁ তো। কি হতে পারে সম্পর্ক ভেবে চিন্তে বলতে পারবি? রৈখিক আগে সম্পর্ক ভাব।
টর্ককে কে রিপ্লেস করে? বল। আর বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি ছিল? এফ সমান ছিল ডিপিডিটি, তাই তো? এটা তো নিউটনের সূত্র। আর এটাকে যদি তুই ঘূর্ণনে রিপ্লেস করিস তাহলে কি হবে বল? টাও সমান রিয়েল। লজিক্যালি রিপ্লেস করবি, কখনো মুখস্থ করতে যাবি না। মানে একটা আমি জানি, আবার এটার জায়গায় আবার এটাকে মনে রাখতে গেলে দেখবি সে এটা ভুলে গেছি। তার মানে এখান থেকে লজিক্যালি ঘূর্ণনে আসবে, তাহলে সব দিক মনে থাকবে। তাহলে এ টাও ইকুয়াল টু কি? ডিএলডিটি। এটা রাশিমালাটা আমি না প্রমাণ করেই পেয়ে গেলাম, এবার প্রমাণ করবো। প্রথম লিখে ফেল, টাও ইকুয়াল টু ডিএলডিটি। আর আসছে কি করে? অর্থাৎ ডিএলডিটি থেকেই স্টার্ট করছি। তাহলে ডিএলডিটি সমান আমি কি লিখতে পারি? ডিডিটি অফ আর ক্রস। তাহলে এখান থেকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, এটা তো ইউভি এর ডেরিভেটিভ। তাহলে প্রথম কি হবে দেখ, হ্যাঁ তবে এদের পজিশনকে সরানো যাবে না, তাহলে ডি আর ডিটি ক্রস পি প্লাস আর ক্রস ডিপিডি, নাকি এভাবে করতে পারে। এদের পজিশন কিন্তু শিফট করা যাবে না, মানে ইউ কে কনস্ট্যান্ট থেকে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে কনস্ট্যান্ট থেকে ইউ এর ডেরিভেটিভ ওকে, কিন্তু আর ক্রস পি এর দেখ পজিশন সব সেম লেগেছে। ক্রস প্রোডাক্ট যদি পাল্টে দিস তাহলে এটা মাইনাস চলে আসবে। ওকে, তাহলে এবার ভালো করে দেখ, এই ডি আর ডিটি মানে কি অ্যাকচুয়ালি? আর এর ডেরিভেটিভ করলে কি হয়? ভি। তাহলে এটা কি হচ্ছে? ভি ক্রস এম ভি, কি মানে তো এম ভি প্লাস আর ক্রস এফ। ভি ক্রস ভি করলে কত হবে? এটাই হবে, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হয়। তাহলে প্লাস কত থাকছে? আর ক্রস এম মানে তো টাও। ভেক্টর দিয়ে দেবো। আচ্ছা, এবার কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রটা লিখে ফেলবো। বলে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। কি লিখবো? রৈখিক ভরবেগে কি লিখতাম বল? বাইরের থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তুর রৈখিক ভরবেগ ধ্রুবক হয়। তাহলে এখানে কি লিখবি? দেখ একই রকম, এই লাইনটা থেকেই লেখা যায়, মানে তোকে ভাষায় লিখতে হবে কথা নেই, এই যে লাইনটা। তাহলে বাইরের থেকে টপ প্রযুক্ত না হলে টাও ইকুয়াল টু জিরো হলে, কার ডেরিভেটিভ করলে জিরো হয়? কনস্ট্যান্ট। টাও ইকুয়াল টু জিরো হলে এল ইকুয়াল টু কি হবে? এটা তো কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। তো এইটুকু লিখে রাখ, টাও ইকুয়াল টু জিরো হলে এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এটাকে ভাষায় একটু লিখে নিতে পারি যে বাইরের থেকে টর্ক প্রযুক্ত না হলে মোট কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে।
হয়েছে এটা? এবার ধর, শুভম কিছু বুঝতে বুঝতে পারছিস নাকি? খালি খালি এরকম কঠোর বসে আছে। বাইরে যা, ঠান্ডা আবহাওয়া ঘুরে বেড়াবি না। পৌরসভার লোক গুলো ঝাড়ু দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে, মানবিকতার কাজে। এবার কি হয়েছে, ওপর থেকে একটা এমহরের বস্তু ফেলা হয়েছে। চাকতিটা ঘুরছিল যেমন ঘুরছিল ওমেগা বেগ নিয়ে। এবার ধর এটার ব্যাসার্ধ সামথিং এলস একটা নিয়ে নেবো আমরা। চাকতিটা ঘুরছিল ওমেগা বেগ নিয়ে। তুই কি করেছিস, একদম ওর পরিধি বরাবর একটা স্মল এমহরের বস্তুকে ছেড়ে ফেলেছিস। এবং এর সঙ্গে মোটামুটি আটকে গেছে। মানে এই না এখানে পড়ে নিচ্ছে, আবার তুই ভাবে এখানে পড়ে নিতে পড়ে গেল, ব্যাপার নয়। বেসিক্যালি এখানে বস্তুটা পড়েছে, গিয়ে ওর সঙ্গেই জিনিসটা ঘুরছে। তাহলে বলেছে প্রাথমিক অবস্থায়, মানে যখন বস্তুটা পড়েনি, তখন যদি কৌণিক বেগ ওমেগা হয়, তাহলে অন্তিম কৌণিক বেগের মান কত? কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পারছি। শুধু এখানে কি লিখবি ছবিটা আঁকার পরে, যে প্রাথমিক কৌণিক বেগ ওমেগা হলে অন্তিম কৌণিক বেগের মান কত। তার এটার ভর ক্যাপিটাল এম লিখা, কি হয়ে যাবে। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করবো? তাহলে প্রথম যখন এই বস্তুটা ফেলা হয়নি, এর চারটে হলো কত বল? রেড মানে কত? এম আর স্কোয়ার বাই ইন্টু, তখন কৌণিক বেগ কত ছিল? ওমেগা। এটা তাহলে কি হলো, I1 ওমেগা 1। এবার অন্তিমটাও তো সমান হতে হবে, কারণ কৌণিক ভরবেগ সবসময় ধ্রুবক হবে। এই লাইনটা থেকে কিন্তু অঙ্কগুলো হবে। তাহলে আই ওমেগা ইকুয়াল টু ধ্রুবক, লিখে রাখতে হবে। কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, এল ধ্রুবক মানে কি, আই ওমেগা ইকুয়াল টু। তাহলে পরবর্তী ক্ষেত্রে কত হয়েছে দেখ, এম আর স্কোয়ার বাই 2 প্লাস, এটা কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে। তাহলে কি হবে, স্মল এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা 1। এটা বের করবো, এটা বের করবো। শুধু এটাকে কি করবি, যোগ করে এদিকে নিয়ে আয়, দিয়ে কি কি কাটাকুটি হচ্ছে কেটে দেবে। কত এসছো বল? এটা ফিক্সড কোশ্চেন পাবি, এই কোশ্চেনটাই পাবি। তাহলে ওমেগা 1 সমান হবে
m বাই m প্লাস 2m ইন্টু ওমেগা এরকম কিছু এসছে। আর স্কোয়ার কেটে যাবে, নিচের 2 গুলো কেটে যাবে, এটাকে যোগ করে দিলে কত হয়ে যাবে, m প্লাস 2m হয়ে যাচ্ছে এখানটায়। এদিকটা কত হচ্ছে m প্লাস 2m, আর এদিকে থাকছে m। সলিউশন এরা নিয়ে এসছে না এখন? কত এসছে? পড়াশোনা করছিস তো, পরের দিন থেকে দেখতে হবে। নেক্সট কোশ্চেনে আসে, এটা হয়ে গেছে তো? এসছে নাকি? রেখে দিচ্ছি, এটা বন্ধ এসছে তো, এটার পরে এরকম লাইন লিখে রেখে দিই। মানে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, লোক যেন আমার স্যার লিখে দিয়েছে তো ওই বন্ধ রেখে দেবে, যেমন আছে তেমন লিখে দেবে। অল্প করেছিস তো ক্যালকুলেশন, করার সময় মন দিয়েছিস। এ বি সি। নেক্সট কোশ্চেন, একই রকম একটা প্লেট ওমেগা বেগ নিয়ে ঘুরছে, তার এরকম 3টে বিন্দু দেওয়া হয়েছে, এটা এ, কেন্দ্রটা কত বি, আর এদিকে হচ্ছে সি। এবার ধর এখান থেকে একটা 3টে, বল 8টা বল, অনেক কিছু নাম দিয়ে দেবে, এখান থেকে 3টে কি করছে না, আস্তে আস্তে করে বেয়ে বেয়ে কোন দিকে যাচ্ছে, প্লেট বরাবর মানে ব্যাস বরাবর হেঁটে যাচ্ছে, এটা এই ব্যাস বরাবর হেঁটে যাচ্ছে। তাহলে বলেছে যে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে। কোশ্চেন আছে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে। ছবিটা এঁকে ফেল। 4টে অপশন দেওয়া থাকবে, ফার্স্ট অপশন হচ্ছে কমবে, সেকেন্ড অপশন হচ্ছে বাড়বে, থার্ড অপশন হচ্ছে প্রথম কমবে তারপর বাড়বে, ফোর্থ অপশন হচ্ছে প্রথম বাড়বে তারপর কমবে। একটা প্লেট ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, একটা পিণ্ডে জাস্ট প্রান্ত অবস্থান থেকে বেয়ে বেয়ে ব্যাস বরাবর উল্টো দিকে যাচ্ছে, তাহলে বলেছে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে। সোজা কোশ্চেন, একটু ভাবনা চিন্তা কর তাহলেই পেয়ে যাবে। 4টে অপশনও বললাম, যদি ধরে নিস যে কোশ্চেন কঠিন তাহলে আর হবে না। বুঝে থাকতে হবে। আর কি হবে, প্রথম কমবে তারপর বাড়বে, কেন? কেন্দ্রের কাছে গেলে আইটা ছোট হবে, তাহলে কৌণিক বেগ কমে। হ্যাঁ, ও দিচ্ছে ব্যাখ্যা এক আর উত্তর দিচ্ছে, মানে ওর ব্যাপারটা ঠিক ভেবেছে কিন্তু উত্তর দিচ্ছে উল্টো। প্রথম হচ্ছে এরকম মজাদার কোশ্চেন, এই পিমড়েটা যখন এ থেকে বি এর দিকে যাবে, মানে এ টু বি, এই দূরত্বে ভেবে দেখ, পিমড়েটা কি হচ্ছে কেন্দ্রের কাছে যাচ্ছে, আর কেন্দ্রের কাছে যাওয়া মানে কি আই এর ভ্যালু কি হবে বল, কমবে, এম আর স্কোয়ার। আই যদি কমে যায় ওমেগা কি হবে, বেড়ে যাবে। আবার ও যখন বি থেকে সি যাবে তখন কি হবে, আই বাড়বে, ওমেগা কমে যাবে। স্যার প্রথমে বাড়বে তারপর কমবে? প্রথমে বাড়বে তারপর কমবে, এ টু বি হচ্ছে বাড়বে, বি টু সি হচ্ছে কমবে। দেখলো বোঝা গেছে না, যায়নি?
হ্যাঁ, বোঝা কোশ্চেন ছিল, ভাবতে পারলি না? সত্য ভেবে উল্টো উত্তর দিয়ে দিল। ওর কাছে যাহাই জাড্ডা ভ্রামক তাহাই কৌণিক। দীপেন্দু বুঝে উঠতে পারলো না কি হয়ে গেল, সত্য কি বললো, আমি কি বুঝলাম। মানে শুরুতে, তারপর আমি বলে দিলাম যখন বুঝতে পারলি। এই কোশ্চেনে কিন্তু দেয়, তাহলে প্রথম বাড়বে তারপর কমবে। এবার ধর নেক্সট কোশ্চেন দিল, আমরা চিন্তা তো করবি না অনুযা, সেই কখন স্যার বলে দেবে লিখে নিবি। কোথায় বললি, তুই বলে দেওয়ার পরে বললি হ্যাঁ হ্যাঁ, তুই উত্তর বলেছি, আমি বলে দেওয়ার পরে তুই হ্যাঁ বললি কি রে, তাই তো? আচ্ছা নেক্সট কোশ্চেন লেখ। খুব মজাদার কোশ্চেন হয় এই ওই কৌণিক ভরবেগ সংরক্ষণ থেকে। দেখ, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে একদিন কত ঘন্টায় হবে? পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে একদিন কত ঘন্টায় হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পাশে অন্তত 3টে কি 5টা স্টার মেরে রাখ। ঠিক আছে, মানে তুই যদি 3টে স্কুল দেখিস, 3টে স্কুলের কোশ্চেন, তার একটা স্কুলের কোশ্চেন এটা থাকবে। এবারে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে একদিন কত ঘন্টায় হবে? দেখি বের করতে পারিস কিনা। এই এখান থেকে আই ইন্টু ওমেগা সমান ধ্রুবক, একটু বুদ্ধি খাটালেই কিন্তু পেয়ে যাবি। পৃথিবী কি নিরেট গোলক? পৃথিবী নিট গোলক, ক্ষমা গোলক, নিরেট গোলক। নিরেট গোলকের চারটা ভ্রামক কত? কি রে এখনো ভাবছিস কত? নিরেট গোলকের চারটা ভ্রামক কত? হ্যাঁ, 2 এর 5 m² 2 এর 5 m²। তাহলে আই এর জায়গায় কত বসাবি? 2 এর 5 m²। একটা ব্যাসার্ধ ধরবি আর একটা কত? r/2। আর ওমেগার জায়গায় কি বসাবি? 2π/t। তার প্রাথমিক অবস্থায় কত হবে? 2π/24। আর পরের টিটা বের করি, বসিয়ে দিই, তাহলেই তো হয়ে যাবে। আর নাহলে কোশ্চেনটা দিয়ে দিলে ভাবি কি দিয়ে দিয়েছে, কিছু একটা আবিষ্কার করে ফেলতে হবে। বেসিক্যালি আই ইন্টু ওমেগা ধ্রুবক, তাহলে তুই কি লিখবি? I1 ω1 সমান I2 ω2। তাহলে এখানে কত বলবো, আমি একদম ভেঙে ভেঙে বলছি। 2 এর 5 m² প্রাথমিক অবস্থায়, ওমেগা সমান কত? 2π/, আচ্ছা এটা টি লিখে রাখি, T1 লিখি, পরে ভ্যালু বসাবো, সমান এটা কত হবে? 2 এর 5 m r/2 এর হোল স্কয়ার, অর্ধেক করে দিয়েছি। আর এটা কত হবে? 2π/T2। এবার কি কি কাটছে আগে কেটে দে, ব্যাপারটা ছোট হয়ে যাবে। তাহলে 2 এর 5 কেটে যাবে, এম কেটে যাবে, r² কেটে যাবে, ও কিছু কেটে গেছে, 2π কেটে গেল। 6 ঘন্টায় হবে? কত? 6 ঘন্টা। হ্যাঁ 6 ঘন্টাই হবে, কারণ এখানে আলটিমেট কত 4 আসছে, দেখ নিচে একটা 4 থাকছে তো, বাদ বাকি সবই তো কেটে যাচ্ছে। তাহলে T2 সমান কত? T1/4। T1 কত ছিল? 24 ঘন্টা। এটা জেনারেল একটা মোটামুটি ফর্মেট তো মনে রাখতে পারিস, T2 সমান T1/n²। ব্যাসার্ধকে যত গুণ কমাবি সেটাই এন, ভালো করে ফেলে দেখ। অর্ধেক করে দিয়েছিল, ওই জন্য 4 দিয়ে ভাগ হয়েছে। জেনারেল ফর্মটা মনে রাখবি, এরকম আকারে কোশ্চেন দিতে পারে, বা অনেক সময় এটা আসবে T1টাকে 24 বসিয়ে দেয়, তোটা কত হবে? 24/n²। জাস্ট কোশ্চেনে দিতে পারে পৃথিবীর ব্যাসার্ধকে n ভাগ করে দেওয়া হলো, তাহলে একদিন কত ঘন্টায় হবে, তখন কত হবে? 24/n²। সহজে এমসিকিউ করার জন্য এত ভাঙতেই হবে না, মনে রাখবি যত ভাগ করবি। ধর বলে দিল পৃথিবীর ব্যাসার্ধ 1/3 করে দেওয়া হলো, তখন কত হয়ে যাবে? 9 দিয়ে ভাগ হবে। যদি বলে দ্বিগুণ করে দেওয়া হলো, যদি বলে দ্বিগুণ করে দেওয়া হলো, তখন কত? হাফ দিয়ে ভাগ হবে, মানে 2 গুণ হয়ে যাবে, 4 গুণ হবে। লজিকটা মনে রাখলেই তো হলো। না মনে থাকলে ক্যালকুলেশন ভেঙে নিবি। I1 ω1 সমান I2 ω2, এমন কিছু কঠিন না।
দেবে, পারবি তো? এই একটা কোশ্চেন কিন্তু স্কুলের কোশ্চেনে দেখতে পাবি। এই বলছি, মানে এভারেজ বলছি, 3টে স্কুলের কোশ্চেন যদি নিয়ে দেখিস, একটা স্কুলে তো এই কোশ্চেনটা আসবেই, দুটোতে আসলে অবাক হওয়ার কিছু নেই। বিনা মানি দেবেই, ওটা লিখে রাখ, তোদের 35টার মধ্যে একটা হয়ে গেছে, আর 34টা কোশ্চেন, ঠিক আছে? 6 কোশ্চেন, ওই 24/n² ওইটা অপশন হবে। এটা আচ্ছা, নেক্সট আসি। মোটামুটি আমরা সবই শেষ করে ফেলেছি, শুধু শক্তি বাকি। শক্তি রাশিমালা এখনো হয়নি, এই সুবিধা হবে। কিছু ছবি আছে, আমি আর আঁকবো না। তাহলে প্রথম হেডিং কর শক্তি। শক্তি বলতে বেসিক্যালি কি? গতি শক্তি। জিনিসটা একটু ভেবে দেখ, মানে এখানে একটু ছবি টবিগুলো এই জন্যই আঁকবো, জিনিসটা হয় খুব সোজা, নাহলে খুব কঠিন। অর্থ কি চাইছি বল? সোজা করে পড়াবো না কঠিন করে পড়াবো? তুই বুঝতে পারবি না কোনটা যাই? সোজা করে, সোজা করে পড়ালে তো পড়িস না। ঠিক আছে? তাহলে তুই সিম্পলি ভেবে দেখ, এই যে আমরা একটা বলছি ঘূর্ণন গতি, প্রথম দিনই আমি বলেছিলাম, তাহলে অ্যাকচুয়ালি একটা বস্তু ধর একটা চাকা গড়িয়ে যাচ্ছে, তাহলে তার ঘূর্ণন গতি মানে কি? রৈখিকও আছে, ঘূর্ণনও আছে, তাই তো? তার মানে এই যে 3টে গতি, তাদেরকে আমরা নাম কি কি দেবো? মানে একটা হবে শুধু কি রৈখিক, একটা হবে কি ঘূর্ণন। বাংলা থেকে নামগুলো বুঝে নেয়, বাংলা আর ইংলিশটা জানতে হবে একটু আলাদা করে। তাহলে রৈখিক মানে শুধু সরলরেখায় যাচ্ছে, ঘূর্ণন মানে একটা বিন্দুকে কেন্দ্র করে গোল করে ঘুরছে, আর তাদের যোগ করলে আমরা কি বলি? তাকে আবর্ত গতি। ওকে, এটাকেই যখন তুই এতে বলিস, এটাকে বলে কি? ট্রান্সলেশনাল মোশন। এটাকে কি বলি? রোটেশনাল মোশন। ওই কি করছিস তোরা? আর এটাকে কি বলবো? পিওর রোলিং। এটাকে কি বলে? রোলিং মোশন, পিওর রোলিং, পিওর রোলিং। তাহলে ট্রান্সলেশনাল, রোটেশনাল, পিওর রোলিং। বাংলাতে আরো ভালো, অসুবিধা নেই। রৈখিক গতি, ঘূর্ণন গতি, আবর্ত গতি, ক্লিয়ার? তাহলে এইবার দেখ, ফার্স্ট এই ছবিটা একটু বোঝার চেষ্টা কর। আগে বলছি একটু ছবিগুলো বোঝ, তাহলে ব্যাপারগুলো মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, ইকুয়েশনে যাওয়ার আগে দেখ, রৈখিক মানে কি? শুধুমাত্র তার কি হবে, মানে একটা চাকা ধর গড়িয়ে যাচ্ছে, তার মানে তার রৈখিক গতির জন্য শুধুমাত্র সে সামনে এগোবে। তার ঘূর্ণনটা দেখি না, তার মানে দেখ প্রত্যেকটা বেগ আমি কোন দিকে নিচ্ছি? সামনের দিকে। যখন তুই ঘূর্ণন নিচ্ছিস, তখন কি হচ্ছে? স্পর্শক বরাবর কাজ করতে থাকে, এইভাবে কাজ করে তবেই তো গোল করে ঘুরবে। টর্ক পড়ে এসছি, ছবিগুলো দেখলে অন্তত কনসেপ্টটা বোঝা যাবে। যখন এই দুটো যোগ করে দিচ্ছি, তখন আলটিমেট কি হচ্ছে? এর রেজাল্টেন্টটা কেমন হবে, তাই তো? ভেবে বল দেখি এখানে কেমন আসবে রেজাল্টেন্ট। এই দুটো যদি যোগ করি, এখানে এই যে 4টে বিন্দু নিচ্ছি, ধর এইটা, 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 এই 4টে বিন্দু তাকে দেখবো, তারপরে বাকিগুলো দেখবো। রেজাল্টেন্টটা কেমন হবে এই দুটো যোগ করি? এই জায়গাটা কি হবে? এরও তো সামনে এইদিকেই বেগ আছে, তাহলে এখানে কি হবে? এই দুটো যোগ হয়ে যাবে। এই জায়গায় গিয়ে কি হবে? এর সামনে এদিকে বেগ আছে, এর এখানে, তার মানে এখানে শূন্য হয়ে যাবে, তাই না? এই প্রান্তে যখন আসবি দেখ, এদিকে একটা এদিকে একটা, তাহলে লব্ধি কোন দিকে যাবে? এদিকে। যখন এই কর্নারে দেখবি, এর তো প্রত্যেকটা বেগ সামনের দিকে, আর এর কোনটা নিচের দিকে কাজ করছিল, তাহলে লব্ধি কোন দিকে যাবে? এদিকে। যেমন আমরা ভেক্টরের লব্ধি করতাম। তার মানে রৈখিক আর আবর্ত, মানে ছবিটা হচ্ছে এরকম হবে। এটাই আমরা এঁকে নেবো, দেখ এটা বোঝা গেল। এখানে একদম পরিষ্কার করে করা আছে। তার মানে আমি 4টে বিন্দু নিয়েছি, প্রত্যেকটা জায়গায় কত? মানে ওর রৈখিক মানে কি? ওর ভর কেন্দ্র যে বেগে যাবে সেটাই তো। তাহলে প্রত্যেকটা বিন্দু কত দিয়ে যাচ্ছে বল? ভিসিএম। এখানে যখন যাচ্ছি আমি, আলটিমেট কি? ঘূর্ণন যখন দেখছি, তখন সেন্টার অফ মাসের বেগ কিন্তু শূন্য, এখানটা ছিল। কিন্তু বাকি প্রান্তগুলো কি হচ্ছে? ভিসিএম নিয়ে যাচ্ছে গোল করে। তাই যখন লব্ধি দেখতে যাচ্ছি, এখানটা কত হয়ে যাচ্ছে? 2 ভিসিএম। এখানটা কত হয়ে যাচ্ছে? 0। এখানটা কত হচ্ছে? √2 ভিসিএম। এই দিকটা কি হবে? এই দিকটা কেটে গেছে, এদিকটা এরকম হবে যেটা আঁকলো, এটা কত? √2 ভিসিএম। এই 4টে বোঝা গেল, তারপরে বাকি পয়েন্ট গুলো দেখবো। এই 4টে কর্নারে বেগ আগে বোঝা গেল কিনা? এক বছর নিটে কোশ্চেন দিয়েছিল, এইখানে বেগ কত, এইখানে বেগ কত, এই দুটোই জানতে চেয়েছি। তারা উপরে গিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে, নিচে গিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, ডাইরেকশনটা বুঝতে হবে। তাহলে এই ছবিটাই খাতায় এঁকে ফেল। রৈখিক প্লাস ঘূর্ণন সমান আবর্ত, আগে মানেগুলো বুঝতে হবে, তারপরে আমরা করবো। হয়ে গেছে অর্ক? বুঝতে পেরেছিস তো?
করবি কি, তুই তো সেই বাড়িতে গিয়ে করবি নি, কি হবে? আর শুভম কম্পিউটারে দ্বারা প্রোগ্রামিং শিখেছিস? টেবিল বানানো, ওই তো এক্সেলে ডাটা ডাটা পুট করা। এক্সেল ডাটা পুট করা আর ওয়ার্ডে টেবিল বানানো। ম্যাথমেটিক্যাল এগুলো পারিস পুট করতে? ঠিক আছে, এক্ষুনি দেখবো ভালো। তোকে আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেবো, তুই লিখে দেখাবি ওয়ার্ডে। চোখ তো এমনি কি পড়ে আছে, ধর এবারে এই যে ইন্টিগ্রাল এক্স স্কোয়ার ডিএক্স বাই ধর এক্স স্কোয়ার প্লাস 4, এটাকে লিখে দেখাবি ওয়ার্ডে। তাহলে কি শিখতে যা। আমি তাহলে প্রোগ্রামিং অনেক কিছু শিখবি। সি প্লাস প্লাস, বললাম না ওই অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করতে হবে। দিয়ে ওই কাকিমা বৌদি যারা এরা একটু গল্প করে নিলো। বোঝা গেছে না, যায়নি? এমনি হ্যাঁ বলে দিচ্ছি, বলতে হবে। আর কি আর খারাপ ভাববে? তো বলছে হয়েছে। দেখ বাকি বিন্দু গুলোতে আছে, আগে ভি বের করে নিই, তারপরে না হয় সত্যি করা যাবে। এটা হয়েছে তো সবার, চল যেমন রাখা। আরেকটু গর্বন, ওইখানেও ট্রেন লেট। এবার দেখ নেক্সট কোশ্চেন ম্যাক্সিমাম কি দিতে পারে, এই যে ব্যাস বরাবর এই যে রেখাটা, এর বিভিন্ন বিন্দু থেকে জানতে চাইবে কথা হবে। কারণ কি তুই এটা বললি এর মাঝখানে যে কোনো বিন্দু চাইতে পারবে। তাহলে দেখ, এবার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এই ছবিতে যতটা না হয়েছিল এটা হয়ে গেছে, এই ছবিতে ফিরে আমি কতগুলো বিন্দু নিয়েছি। এটা ভর কেন্দ্র, বি বিন্দুটা নিয়েছে ঠিক এদের মাঝের অবস্থানে, আবার ডি বিন্দুটা নিয়েছে নিচে এদের মাঝের অবস্থানে, আবার আরো একটু কনসেপ্ট পরিষ্কার করার জন্য তার মাঝখানে এফ নিয়েছে। মানে এরপরে আবার কিছু দিলে তার মাঝখানে নিয়ে নেবো, বেসিক্যালি একটা নির্দিষ্ট দূরত্বই আমাকে দেবে। এবার লজিক ক্লিয়ার কর, এইখানটাই শুধু ভিসিএম থাকে, বারবার বলছি। একটা বস্তু যখন আবর্ত গতি হয়, ভরকেন্দ্র শুধু কি হয়, ভিসিএম কাজ করে। বাদ বাকি আমরা ভরকেন্দ্র থেকে বাকি দূরত্বটা দেখি, ভেবে দেখ একবার। যেমন টর্ক বের করছিলি, সবসময় কি করি, যে বিন্দুতে অনেক অঙ্ক করেছি, হিঞ্জ দেওয়া আছে, সেখান থেকে দূরত্ব নিয়ে আমরা কি করতাম, ভ্যালু বের করতাম। তাহলে পরিষ্কার কথা দেখ, আমার এই জায়গাটাই শুধু ভিসিএম। তাহলে এখান থেকে এখানে যখন যাব, তখন কি হচ্ছে, অ্যাকচুয়াল ইকুয়েশন ভালো করে দেখ, ভিসিএম প্লাস ওমেগা আর। ভি সমান ওমেগা, কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে। এই যে তুই আগে যোগ করে দিলি, ওটাও এলো কোথা থেকে? তার মানে এই যে ভিসিএম প্লাস ভিসিএম করলি কেন,
না ভিসিএম এখানে ছিল, যখন এখান থেকে এই দূরত্বে গেলাম তখন কি হলো, ওর সঙ্গে কত যোগ হলো, আবার একটা ভি, সেই ভিটা কত, ওমেগা ইন্টু আর, কারণ এর কৌণিক বেগ কত ছিল, ওমেগা। আবার ওমেগা আর সমান ভিসিএম, এই জন্য বলছিলাম 2 ভিসিএম। একই লজিকে বলো, উপরে যাচ্ছি যোগ হয়েছে, তাহলে নিচে গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানটা কি হলো, ওমেগা ভিসিএম মাইনাস ওমেগা আর, বিয়োগ হয়ে গিয়ে কত হয়েছে, 0 হয়েছে। তাহলে সেই লজিক ধরে বি বিন্দুতে কত হবে বল, ভিসিএম প্লাস ওমেগা আর বাই 2, একই না, ভিসিএম প্লাস ভিসিএম বাই 2, 3/2 ভিসিএম। যখন তুই এখানে চলে যাবি তখন কত হবে, ভিসিএম মাইনাস ওমেগা আর বাই 2। যে কোনো বিন্দু দিলে এবার বের করে নেবো, লজিকটা ক্লিয়ার করলেই তো হয়। ক্লিয়ার না, ক্লিয়ার না, হয়ে গেছে তো, পরে ফেল, সুন্দর করে ছবি এঁকে লিখে রাখ, প্রত্যেকটা বিন্দু লিখে রাখ। শুভম বুঝতে পেরেছিস না, এটা বুঝতে পেরেছিস, পড়াশোনা কর, ফিজিক্সটা পড়। একটু শিখেছিলি কম্পিউটারে, খালি খালি যা। এখনকার দিনে এক্সেল থেকে তুই কি করবি আমাকে বোঝা দেখি। তুই এক্সেলে যতক্ষণ টেবিল বানাবি, লোক এআই তে তার থেকে আগে টেবিল বানিয়ে রেডি করে দেবে, ঠিক আছে। তুই যেটা আধ ঘন্টায় রেডি করবি, লোক 5 মিনিটে রেডি করে দিয়ে দেবে। পুরো না, তুই খালি পেস্ট করা শিখেছিস নাকি, কপি আর পেস্ট, ঠিক আছে। তখন থেকে ও শুধু ওটাই বলছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি, এগুলো শিখেছে, বুঝতে পারছি আমি। যাই ওকে বলা হচ্ছে, ওই গুগল থেকে তুলে এনে পেস্ট করবে। এবার কমেডি শিখেছিস, হ্যাঁ, গান গান গান, গান শিখেছিস, কে গান করে, অর্পণ? না, লোক যে কিছু না কিছু তো শেখে মান, গান, নাচ, তবলা, হারমোনিয়াম, গিটার, কিছু শিখেছিলি, হ্যাঁ? আঁকা শিখেছিস? ভি সি সি মিলিয়ে, হ্যাঁ, তাহলে ওখানেই তো ওমেগাটা 0। সোজা জিনিস, কঠিন না, কঠিন ভাবলেই কঠিন। ওকে, তুই ক্লাস না করে বুঝে যাচ্ছিস, তোর কত বুদ্ধি ভাব, ফিজিক্সটাই পড়তে হবে তোকে। এবার যদি শক্তি রাশিমালাগুলো একটু লেখা যায়, শক্তির রাশিমালাগুলো এবার একটু যদি লেখা যায়, তার মানে প্রথম দেখ, আমি 3টে লাইন বারবার রিপিট করবো না, আমি একটু শর্টে লিখে দিচ্ছি। এটাকে ধর,
রৈখিক মানে কি ইটি লিখবো, এটাকে কি লিখবো রোলিং ই আর, এটাকে লিখবো ই টোটাল। আগে এই নামগুলো সঙ্গে সঙ্গে লিখে রাখবো, বারবার এই নামগুলো না বলে আমি শুধু এইগুলো ইউজ করবো। রৈখিকটাকে ইটি লিখবো, ঘূর্ণনটাকে ই আর লিখবো, আর আবর্তটাকে কি লিখবো ই টোটাল। এবার দেখ জিনিসটা আগে বল, এইটুকু দেখি এটা আর কেউ বলতে পারবে না তোমার নেই। বর্গবল রৈখিক গতিশক্তি রাশিমালা কি? হ্যাঁ আমি ভুলে গেছি, রৈখিক গতিশক্তি রাশিমালা কি মানে ই টি কত? আরে এটা কি বলতে পারবি না, মান সম্মান ডুবে যাবে খুলে দেবো। রৈখিক গতিশক্তি রাশিমালা কত? সর্বনাশ করে দেবে, অনুযায়ী পারবি তো রে দীপেন্দু? হ্যাঁ, মানে পড়াশোনা থেকে কত দূরে চলে গেছিল ভাব, মানে সবসময় মনে হয় যে পারবো না, মানে রৈখিক গতিশক্তি হচ্ছে কি না কি দিয়ে দিয়েছে, মানে কত দূরে চলে গেছিস পড়াশোনা থেকে, ডিস্টেন্স টাকার হয়ে দেয় কয়েক আলোক বর্ষ। তাহলে রৈখিক গতিশক্তি রাশিমালা কি হাফ এম ভি স্কোয়ার, এইটা তো বলতে পারবি আশা রেখেছিলাম। এবার কে বলবে? সায়ন বল, ঘূর্ণন গতির গতিশক্তির রাশিমালা কি? ঘূর্ণন গতিশক্তির রাশিমালা কি? এই প্রথম একটা দেখে রিপ্লেস কর, ঘূর্ণন গতিশক্তির রাশিমালা কি? কি হবে দিব্যেন্দু? হাফ আই ওমেগা স্কোয়ার, একদম। যা সেটা দেখে রিপ্লেস করবে, হাফ আই। এই দেখ এরা কিরকম মানে কিভাবে বললো আচ্ছা মুশকিল লোক, এটা না বলার কি আছে, সে আবার জিজ্ঞেস করছে সে বলছি কিভাবে বললো, ঠিক আছে। তাহলে টার্ম গুলোকে রিপ্লেস করলেই তো হয়, এমটাকে কি হবে আই, আর ভিটা কি হবে ওমেগা। তুই ফাঁকিবাজ হয়ে গেছিস, তোরা সবাই ফাঁকিবাজ হয়ে যাবে। এবার দেখ এইটাকে যদি একটু ভেঙে নিতে পারি নিজের ইচ্ছে মতো, হাফ এম আর স্কোয়ার, আমি কারোর জন্য তো লিখছি না, আই সমান এম আর স্কোয়ার লিখেছি, আর ওমেগা সমান কত স্কোয়ার বাই, এটা হাফ এম আর স্কোয়ার না করে এটা লিখতে পারি তো এম কে স্কোয়ার, হয় কিনা? আই সমান তো এম কে স্কোয়ার, এটা কি ছিল চক্রগতির ব্যাসার্ধ, আই সমান এম কে স্কোয়ার, ভুলে গেছিস? পাতা উল্টে দেখে আয় তাহলে, এটা ছিল চক্রগতির ব্যাসার্ধ, যে ভুলে গেছিস পাতা উল্টে দেখে আয়। তাহলে এম হাফ এম ভি স্কোয়ার ইন্টু কত হচ্ছে কে স্কোয়ার বাই, ইজিলি যাতে মনে রাখতে পারি, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ ইটি ইন্টু কে স্কোয়ার বাই আর। রাশিমালা গুলো একটু নিজেদের মতো করে ভাঙ যাতে সহজে আমরা লিখতে পারি। তাহলে ইটি সমান হাফ এম ভি স্কোয়ার, এটা ফার্স্ট। ইয়ার সমান কি হলো অ্যাকচুয়ালি ইটি ইন্টু কে স্কোয়ার বাই আর। তাহলে যখন এদেরকে যোগ করবো যাতে সহজে যোগ করে নেওয়া যায়, ক্লিয়ার? এটা এমনি হাফ আই ওমেগা স্কোয়ার এমনি আমরা দেখতে পাই, কে সত্য, ক্লিয়ার তো? আর এই দুটোকে যখন যোগ করবি তখন কি হবে ই টোটাল, তাই ই টোটাল কত হয়ে যাবে দেখ, ইটি যদি কমন নিয়ে নিস তাহলে কি হবে ওয়ান প্লাস, ওই জন্য আমি আগে টার্মটা বের করে নিলাম, নাহলে যোগ করে মাথা খারাপ করে ফেলতি, এই ওখানে চেঞ্জ করতি, তাহলে আগে থেকে বের করে নিয়েছি, এক লাইনে যোগ হয়ে গেল। তাহলে এই তো তিনটে রাশি মালা, ইটি কত হাফ এম বি স্কোয়ার, ইয়ার কত ইটি ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার, ই টোটাল কত ইটি ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, ক্লিয়ার? এবার
এদের একটু অনুপাত আমরা বের করে রাখি বা একদম টেবিলটা করে নিচ্ছি। দেখ আমরা জিওমেট্রিক্যাল ফিগার কি কি পড়েছিলাম, কেন কে তে কনভার্ট করলাম, এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন আছে। কে তে এই জন্যই কনভার্ট করলাম কারণ কে রাশিমালাগুলো আমরা সহজে বের করে নিতে পারবো। কি দিয়ে কোশ্চেন আসবে এখানে? প্রথম হচ্ছে রিং। রিং এর সঙ্গে কার জাড্ডা ভ্রামক সমান ছিল? সবাই কিছু এটা বলছে কিন্তু হ্যাঁ, রিং এর সঙ্গে চাকার, রিং এর সঙ্গে কার জাড্ডা ভ্রামক সমান ছিল? ফাঁপা চোঙ। দুজনেই ছিল এম আর স্কোয়ার। ফাঁপা চোঙ, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কি ছিল? প্লেট বা ডিশ। ডিশের সঙ্গে কার জাড্ডা ভ্রামক সমান ছিল? নিরেট চোঙ। এবং সেগুলো কত, সেগুলো পরে আসছি। এটা এটা কত ছিল? এম আর স্কোয়ার। এটা কত ছিল? এম আর স্কোয়ার বাই 2। নেক্সট আর দুটো কেস আছে, একটা কি ফাঁপা গোলক, দুই নিরেট গোলক। কি হলো, কি সমস্যা? সেটা কোন অক্ষ বরাবর? আমি তো নর্মাল অক্ষ বরাবর বলছি। স্যার দেখতে পাচ্ছি না। কি কথা? কি দেখতে পাচ্ছিস না? না। শেয়ার করাই দেয়। দাঁড়া, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ফাঁপা চোঙ, ফাঁপা চোঙ এ ফাঁপা গোলক। ফাঁপা গোলক কত ছিল? 2/3 এম আর স্কোয়ার। নিরেট গোলক কত ছিল? এক্ষুনি হলো 2/5 এম আর স্কোয়ার। এই চারটে অন্তত মাথায় রাখতেই হবে। তার মানে রিং আর, এবার একটা করে মনে রাখলে বাকিগুলো তো বের করতেই পারে। আমি তো বলেছিলাম একটা করে ভ্যালু মনে রাখ। তাহলে রিং আর ফাঁপা চোঙ কত? এম আর স্কোয়ার। ডিশ আর নিরেট চোঙ কত? এম আর স্কোয়ার বাই 2। এই চারটে দিয়ে কোশ্চেন আসবে এখানে। একটা হচ্ছে কি ফাঁপা গোলক, দুই নিরেট গোলক। এবার কোশ্চেন কি আসবে সেটা হচ্ছে, দেখ এই চারটের জন্য কে এর ভ্যালু কত কত হবে, লিখে ফেল দেখি। এই চারটের জন্য চক্রগতির ব্যাসার্ধ কত করে হবে? আর আদৌ টুকটাক পড়ছিস? দুদিন আগে হয়েছে, ভুলে চল। তারপরে সায়নকে কোশ্চেন তাহলে যা ইচ্ছে বলে দেবো। সেদিন নাকি কি একটা জিজ্ঞেস করেছে ওকে, কার্জের না কিসের কোশ্চেন, তো ইথানল ইথানল ইচ্ছা বলে। হ্যাঁ, ভুলভাল খবর। তাই কেমিস্ট্রি হচ্ছে, ফিজিক্স হচ্ছিল, কেমিস্ট্রি বলে দিই। তুই কথা হবে রে। প্রথম দা রিং এর জন্য কথা হবে, স্যার আর হবে? তারপর পরেরটার জন্য একটা বের করতে পারলেই হবে। তাহলে সবসময় মনে রাখবি এমটা বাদে বাকি যেটা আছে তাকে রুট করে দিলেই তো হলো। পরেরটা আর এর বাই √2। আর বাই রুট টু, এটা কত হবে? মানে একদম ওই কে স্কোয়ার বের করলে ঝামেলা পুড়ে যাবে, কারণ এগুলো কে স্কোয়ার আছে তো। তাহলে এর জন্য কে স্কোয়ার কত হবে বল? আর স্কোয়ার। মানে ভেবে দেখ এম বাদে বাকিটা, এর কে স্কোয়ার কত হবে? আর স্কোয়ার বাই 2। এর কে স্কোয়ার কত হবে? 2/3 আর স্কোয়ার। কে স্কোয়ার কত হবে? 2/5 আর স্কোয়ার। তাই কি না? 2/5। হুম। তাহলে আমরা একটা এরকম টেবিল বানিয়ে ফেলি, যাতে ভবিষ্যতে এই যে আজকে বলে দিলি ফটাফট করে, আবার তো ভবিষ্যতে ভুলে যাবি। আবার যখন ধর কয়েক সপ্তাহ পরে পরীক্ষার আগে একবার খাতা খুলতে যাবি, তখন সমস্যায় কেন পড়বি? তাহলে আমরা একটা টেবিল বানিয়ে রেখে দেবো। এইখান থেকে এই টেবিল থেকে কোশ্চেন পাবি তো।
এই টেবিল থেকে কোশ্চেন পাবি, এরকম রেশিও তোকে জানতে চাইবে। আগে জিনিসগুলো বুঝে নে, তারপর টেবিলটা লিখবি। দেখ বস্তু, আমি একটু বেশি সময় ছিল হাতে, ওই জন্য আলাদা করে লিখেছি। তোরা কি করবি, রিং আর ফাঁপা চোঙ একই কলামে লিখে দিবি, একই হবে। আচ্ছা, বৃত্তাকার পাত আর নিরেট চোঙ একই কলাম করবি, তাহলে 4টে কলাম হবে। 1 2 3 4টে, এই বন্ধ করলেই হলো। আগে দেখে নে, তারপর লিখতে যাবি। তাহলে প্রথম কলামে কি থাকবে, দেখ কে স্কোয়ার বাই আর স্কোয়ার বের করবো, কারণ এটাই তো কাজে লাগবে। প্রথম কলামে কে স্কোয়ার বাই আর স্কোয়ার বের করবো, সেটা নিশ্চয়ই বের করে নিতে পারবো, এক্ষুনি আলোচনা হলো। তারপরেরটাতে কি কি কোশ্চেন দিতে পারে, তাহলে ইটি বাই ইয়ার, ইটি বাই ইয়ার এর অনুপাত থেকে জানতে চাইতে পারে। কত হবে তুই নিজেই দেখ, ইটি বাই ইয়ার কত হচ্ছে। রাশিমালা লিখেছিস 1 বাই কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এই স্ট্রাকচারেই মনে রাখবি, এটাকে উল্টে মনে রাখতে যাস না, তখন কষ্ট হবে। কে স্কোয়ার বাই আর স্কোয়ারটা ইজিলি মনে থাকবে। নেক্সট, ইটি বাই ই টোটাল দিতেই পারে, তাহলে সেটা কত হচ্ছে দেখ, 1/1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই না? কারণ নিচে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। জাস্ট প্রথম থেকে ভ্যালু গুলো বসাবি, মনে রাখার দরকার নেই। আর এটা কি হবে, ইআর বাই ই টোটাল, এই তিনটে রেশিও দিতে পারে তো, ইআর বাই ই টোটাল, ইটি বাই ই টোটাল, আর একটা ইটি বাই ইয়ার। দেখ সব ভ্যালু গুলো এখানে বের করানো আছে, দেখে দেখে বসাবি না, প্রত্যেকটা ক্যালকুলেট করে করে এই টেবিলটা করে পড়। আগে টেবিলটা করে এটা কলামটা লিখেলে এইখান থেকে একটা কোশ্চেন দেবেই। দেব ভাই, বুঝেছিস তো? প্রত্যেকটা একদম ভেঙে ভেঙে লেখ, টুকে নিস না। আর এখানে একটা উল্টো ডাটা বসিয়ে রেখেছি, টুকরিতে করে নেবো। বুঝতে পারছিস তো? পরে এর ওই ফর্ম গুলো লেখা আছে, এখানে লেখার টাইম লাগে না, তুই লিখে নিবি নিজে। আর বেসিক্যালি এটা যেমন এটা হলো, এটা বলে দিলাম তো, তোর তো ইকুয়েশন গুলো লেখা আছে, রেশিওটা তো এখানেই লিখে নেবে। তাহলে এটা কত হয়ে যাবে, 1/1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে, দেখ আর এটা তো আগেই লেখা আছে। আর এটা কত হয়ে যাবে, কে স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই, আমি বলবো এটাকে সলভ করে এই স্ট্রাকচারই মনে রাখবি, ইজিলি মনে থাকবে। আর একটা কথা হচ্ছিল আমার ইটি, আর একটা হচ্ছিল কত, ইটি ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার, আর টোটালটা কত, ইটি ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে একে কায়দা করে আবার ঘুরিয়ে রাখলে মনে রাখতে অসুবিধা হবে। সিম্পল স্ট্রাকচারে মনে রাখবো, এই রেশিওতে ভ্যালু বসিয়ে দেবো, কি যায় আছে, তাই না? এবার কে এর ভ্যালু গুলো প্রত্যেকটা আগে লিখে ফেল পরিষ্কার করে। 4টে কলাম করবি, 4টে রো করবি, আগেই বলেছি, এতগুলো করার দরকার নেই। তাহলে রিং আর ফাঁপা চোঙকে একটা ঘরে লিখবি, একই তো হবে। বৃত্তাকার পাদ আর নিরেট চোঙকে একটা ঘরে লিখবি, শুভম বুঝেছিস তো? পরে ব্যাস, কিন্তু রেশিও গুলো নিজে বের করবি, টুকে নিস না। আগেই বলছি, একটা কিন্তু ফুল লিখে রেখেছি, আমি করবো। না না, এরকম আর ফোন যে হ্যাঁ বুঝেই তো গেছি, টুকেই নি, আমার মাথা কাটিয়ে কি করবো, ঠিক আছে?
দেবরাজ বরকন্ডপুর লেখা আছে। কন্ডাপুর লেখা আছে। তবে ঠিক লেখা আছে। এরগুলোকে কথা হবে। এরগুলোকে চারটে আমার কত? তুই নিজে লিখেছিস পাশে 2-5। মানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তো এই নেক্সট কলামটাতে খালি উল্টে গেছে। এ তো আমিও জানি ঠিকই আছে, অর্পণ দেখে ঠুকে দেবে বলে বলছিলাম। এত ভেঙে ভেঙে করে। হ্যাঁ, দেখে ঠুকে দিয়েছিস। জানে যে এত এত এরকম ছক করে রেখেছে, ভুল লিখে রাখবে। আমাকে টুপিয়ে পড়াচ্ছে, বুঝতেই আছে ওর। এটা সব তো সবগুলো এসছে তো, বুঝেছিস? কি বুঝেছিস দেখি এবার। হ্যাঁ, এখনো চলছে। আর শুভমেন কম্পিউটার একটু তাড়াতাড়ি টেবিল বানায় তো, ওই জন্য এখানে টেবিল দিয়ে টেবিল বানানো এক্সপার্ট। লোক দেখবি কোনদিন ওকে কাঠের টেবিল বানাতে দিতে হবে। তার মিস্ত্রি ভেবে এত এত গিয়ে মোটামুটি কম্পিউটার শিখে টেবিল বানাচ্ছে। ওই পৃথিবীতে একমাত্র যে কম্পিউটারের জন্য ফিজিক্স কমাই করে। এরপরে তাহলে এ করে রেখেছি বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ছেলে কি। হ্যাঁ, বিসিএ জানিস? বিসিএ ঠিকঠাক করে পড়লে কত কত স্যালারির চাকরি পাবি। কম্পিউটার অ্যাপ্লিকেশন সব জায়গাতেই মোটামুটি লাগে। না, ঠিকঠাক জায়গা থেকে পড়তে হবে। আর বিসিএ এর জন্য আপাতত কলকাতার মধ্যে সব থেকে ভালো জায়গা হচ্ছে অ্যাডামাস। অ্যাডামাসে প্রচুর বড় বড় টাকার প্যাকেজ দেয়। ওদের হাইয়েস্ট প্যাকেজ মনে হয় গুগল করলে পেয়ে যাবি এখনো পর্যন্ত। 2021 সালে মনে হয় 41 লাখ বা কিছু একটা প্যাকেজ গেছে। একটা মেয়ে 41 লাখ টাকার প্যাকেজ পেয়েছে। 41 লাখ মানে বুঝতে পেরেছিস মাসে কত?
মানে প্রায় 3.5-এর কাছাকাছি। শুভম বলে আমার বছরে 3.5 হলেও চলবে, ঠিক আছে, পরে মাসে 3.5, বছরে 3.5 হলেও চলে যাবে, চলো না, বছরে 3.5 লাখ দিকে 1000 ভাববে নাকি, সর্বনাশ করে যে 41,000-এর প্যাকেজ বলছি, 41 লাখের প্যাকেজ বছরে। আচ্ছা এবার আসি, এখান থেকে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আসার আগে একটু মানেটা বুঝে নেওয়া যাক। এই যে রোলিং ভার্সেস স্লাইডিং করে, স্লাইডিং মানে কি অ্যাকচুয়ালি ট্রান্সলেশনাল মতো। যখন একটু ইংলিশে কোশ্চেন করবি দেখবি লেখা থাকে রোলিং উইথাউট স্লাইডিং, তার মানে কি পিওর রোলিং। ওয়ার্ডটা এরকম লেখা থাকবে রোলিং উইথাউট স্লাইডিং, তার মানে বেসিক্যালি এটা মানে শুধু মানে হাফ আই ওমেগা স্কয়ার, যে লজিকটা বলে স্লাইড স্লাইড করে যাও মানে স্লিপ করে যাও। কারণ এই যে রোলিং ভার্সেস স্লাইডিং, এই তিনটে রাশিমালা আগে বুঝতে হবে মানেটা। দেখ প্রথম একটা লিখেছে কি, মানে যেহেতু আমি গতিশক্তি রাশিমালা আগেই লিখে গেছি, ওকে, গতিশক্তি রাশিমালাতে কি লিখেছি, পিওর রোলিং এ কি লিখেছি বল, ইটি ইন্টু 1+k² বাই r। আর এমনি ট্রান্সলেশনে কি লিখেছি শুধু ইটি, তাহলে এটাই সমান তো হাফ এমভি স্কয়ার ছিল। তাহলে এটাকে যদি ভি এর রিলেশনে লিখতে চাস, তাহলে ভি রোলিং ইকুয়াল টু কি হচ্ছে, ভি স্লাইডিং ডিভাইডেড বাই একটা রুট হয়ে যাবে, কারণ তুই তো করিস কি হাফ এমভি স্কয়ার, ভি বের করতে গেলে রুট করতে হবে তো। সিম্পল লজিকে মনে রাখ, একদম ক্যালকুলেশন করার কি দরকার আমার, গতিশক্তি হাফ এমভি স্কয়ার। তাহলে যখন তুই ভি বের করতে যাবি তখন কি হবে, ওখানে ভি স্কয়ার ছিল, তার একটা রুট করতে হবে, তাহলে দেখ এনার্জি রিলেশন যা ছিল শুধু একটা রুট হয়ে গেছে। ওকে, তার মানে আলটিমেট কত আসছে, হ্যাঁ এবার অনুযায়ী বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, কারণ ও হচ্ছে এনার্জি রিলেশন একদম ডিরেক্ট বসাচ্ছে। ও তো দেখতে পাচ্ছে কি, ই স্লাইডিং এ ই রোলিং সমান ই স্লাইডিং ইন্টু √1+k²/r², ঠিক আছে, এটা এবার মাথায় আসছে। বেসিক্যালি হচ্ছে আমাকে মনে রাখতে হবে গতিশক্তি রিলেশন, তুই ভাব আমি যে ইকুয়েশন লিখি ভি সমান এটি, তাহলে সবসময় মনে রাখবি যার টি কমবে মানে টি কম হবে তার ভি বেশি, যদি তুই এটাকে কি সমানুপাতিক বলিস। আর ধর এখানে কোশ্চেন আসবে এরকম একটা নততল দিয়ে দুটো ব্লক নিচে নামবে, তাহলে যেমন এখানে কোশ্চেনটা আমি করে দিচ্ছি যে এই দুটোর মধ্যে ধর এটা নিরেট গোলক, এটা ফাঁপা গোলক, তাই তোকে বলবে কে আগে মাটিতে পড়বে বা নিচে নেমে আসে, মানে বেসিক্যালি কার কম সময় লাগবে, মানে সেটা তোকে ক্যালকুলেট করতে গেলে পরিষ্কার কথা দেখতে হবে, তাহলে এখানে ভ্যালু দেখতে হবে। তাহলে সিম্পলি তোর যদি এটা প্রথম বুঝতে অসুবিধা হয় তাহলে তুই এক কাজ কর, ঠিক আছে, যে কোনো একটা জায়গা থেকে ভি আর এ তো একই জায়গায় আসবে, আর ভি তে তুই যেটা ভাবছিস কি আমি গতিশক্তি যখন বসাচ্ছি ই টোটাল সমান কি লিখছি, ইটি ইন্টু 1+k²/r²। এবার তুই যেটা হাফ এমভি স্কয়ার করছিস, এমটাও তো আছে, শুধু তো বাকিটা নয়। এবার এটা তো আমরা এইভাবে বসাই না, আমরা যখন কৌণিকে বসাই কি হাফ আই ওমেগা স্কয়ার বসাই। তাহলে উল্টো লজিকে যার শক্তি বেশি আলটিমেট কি হবে বল, যার শক্তি বেশি তার বেগের মানও কি হবে, বেশি হবে। তার মানে এটা যখন তুই নিচে ডিভাইড করছিস সামথিং এলস 1+, এটা উপরে ঘুরে যাবে, তার ভ্যালু গুলো কি 2-এর 5, 2-এর 3, তাহলে আলটিমেট কি হবে এখানে 3-এর 2 বা সামথিং এলস গুণ হবে। তাহলে বেগের মান কার বেশি হচ্ছে, রোলিং এ। এই জন্য ভি রোলিং সমান কি বলছি, ভি স্লাইডিং বাই √1+k²/r², কারণ তুই টি দিয়ে ভাববি সবসময়, কারণ সময় তারই কম লাগবে যার বেগ বেশি হবে। বেগ কার বেশি হবে, অবশ্যই শক্তি বেশি, কিন্তু শক্তি বেশি মানে কি, যখন বেগ বের করবি তখন তো ভ্যালুটা নিচে আসবে না, আর বেগের ভ্যালু ভেবে দেখ, তুই সিম্পলি ভেবে দেখ k/r তো সবসময় 1-এর থেকে কম, টেবিলটা ভালো করে ফলো কর, ম্যাক্সিমাম ছিল 1, বাদ বাকি সব 1-এর থেকে কম। এবার তুই যখন ওকে যোগ করে দিচ্ছিস আলটিমেট, তখন ওটা টেবিলে তো আলটিমেট ঘুরে যাচ্ছে, আর k²/r² ভ্যালুর উপর পুরোটা ডিপেন্ড করছে। তার মানে শক্তির দিক থেকে কি দাঁড়াচ্ছে,
1 প্লাস ধর 2 এর 5, তাহলে সেটা কি হচ্ছে 7 এর 5। স্কোয়ারে যখন করছিস 2 এর 5 এর হোল স্কোয়ার তখন কত হচ্ছে 4 এর 20, একটা কিছু ভ্যালু আসছে, কিন্তু সেই ভ্যালুটা কি হচ্ছে নিচে ভ্যালুটা বড়, তো শক্তি রাশিমালা আগে দেয়, তবে ভি এর রাশিমালা বুঝতে পারবি। এইটা শক্তির রাশিমালা, তুই ম্যাক্সিমাম এটা 1 বলছিস, বাদ বাকিগুলো একের থেকে কম। তাহলে আমি যদি একটা যে কোনো ডাটা ধরি, ধর কে স্কোয়ার বাই আর স্কোয়ার কত হাফ, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এটা সমান p/2 ইন্টু e। তাহলে এইটা রৈখিকের সঙ্গে এটা গুণ হচ্ছে, তার মানে বেগের দিক থেকে আগে বল, আমার এইটার মধ্যে দুটো রাশিমালা আছে, হাফ এম ভি স্কোয়ার, তার মধ্যে ওমেগাটা তো ধ্রুবকই থাকবে, আই কত থেকে ফিক্সড। তার মানে তুই যখন ভি এর রাশিমালাতে আসবি তখন আলটিমেট কি হচ্ছে, বেগটা কার কমে যাচ্ছে, রোলিং এ, ফাইটিং এ তো বেশি হবে। সিম্পল কথা বাবা, একটা বস্তু তুই এমনি ফেলে দিবি, আরেকটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, কোনটা চেঞ্জ হচ্ছে, মানে এখানে যদি তুই হাফ বসিয়ে দিস, এখানে ভ্যালু বসিয়ে দেয় কত আছে, তাহলে 1 প্লাস হাফ রুটের ভিতরে, তাহলে কত হচ্ছে √3/2 নিচে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে √2/3। তার মানে কার বেগ বেশি হচ্ছে, মানে জেনারেলি একবার ভেবে দেখ কার বেগ বেশি, রৈখিকে বেশি, উন্নয়নে কম হচ্ছে, কারণ √2/3 ইন্টু সামথিং। মানে এই ক্যালকুলেশন গুলো করা যায়, কিন্তু ক্যালকুলেশন না করে একটু লজিক্যালি মনে রাখবে। তার মানে সবসময় কি ভি রোলিং ইকুয়াল টু ভি স্লাইডিং বাই √1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। ভি যে রাস্তায় যাবে এও সেই রাস্তায় যাবে, এটুকু তো আমরা জানি। তাহলে এ রোলিং সমান কত দাঁড়াচ্ছে, এ স্লাইডিং বাই, কিন্তু কি এখানে রুটটা উঠে যাচ্ছে কেন, সেই ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে যখন আমরা এ লিখবো তখন কি ভি স্কোয়ার করছি, তাহলে এখানে খালি রুটটা উঠে যাচ্ছে। আর ভি যে রাস্তায় যাচ্ছে টি তার উল্টো রাস্তায় যাবে, যার বেগ বেশি তার সময় কম। এই জন্য এখানে দেখ এটা যেমন ভাগ হচ্ছিল, এখানে কি হচ্ছে গুণ হচ্ছে। সিম্পল লজিক, এই তিনটে জিনিস থেকে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে রোলিং আর স্লাইডিং এর বেগের রিলেশন কি, ত্বরণের রিলেশন কি, সময় রিলেশন কি। তাহলে আমার রোলিং এর ক্ষেত্রে ভি রোলিং সমান ভি স্লাইডিং বাই √1 প্লাস কে স্কয়ার বাই আর স্কয়ার, এটা যখন বসাবি তখন এটা একই রকম আসবে, খালি রুটটা উঠে যাবে। আর টি এর ক্ষেত্রে কি হবে, ভাগের জায়গায় গুণ হয়ে যাবে। এবার এইখানে এইখান থেকে ডিরেক্ট তুই এই জন্যই বসাতে পারবি না, যেটা অনুযায়ী গন্ডগোল হচ্ছিল, এখনো ক্লিয়ার হয়েছে কিনা জানি না। তো বেসিক্যালি ডিরেক্ট এই জন্যই বসাতে পারবি না, কারণ এখানে তো বাকি টার্ম গুলো আছে, রৈখিকটাকে তো তুই বাদ দিতে পারিস না। তার মানে আলটিমেট তুই যখন ভি এর রিলেশন দেখছিস তখন হাফ এমটাও কিন্তু গুণ হয়ে আছে, শুধু হাফ এম নয়, যখন আই ওমেগা স্কয়ার করবি তখন আইটাও গুণ হয়ে আছে। তুই যখন ইটি লিখছিস মানে ই টোটাল, তখন দুটো শক্তি যোগ করছিস, শুধু একটা রিলেশন দেখে বেরোনো যায় না। এবার আলটিমেট ক্যালকুলেশন দেখার ইচ্ছে থাকলে একটু বইতে দেখে নিবি এই ক্যালকুলেশন গুলো, মানে ক্যালকুলেশন ভেঙে কিছু লাভ নেই এগুলোতে, যেগুলো ভেঙে লাভ আছে সেগুলো ভেঙে দেবো। তো এই তিনটে রিলেশন লিখে রাখ, ভি রোলিং সমান ভি স্লাইডিং বাই √1 প্লাস কে স্কয়ার বাই আর স্কয়ার। বাকিগুলো কাইনেমেটিক্স এর রিলেশন ধরেই করতে পারবি, ভি যে রাস্তায় যাবে এ সেই রাস্তায় যাবে, ভি যেদিকে যাবে টি তার উল্টো দিকে যাবে, এটুকু তো মনে রাখবি। এবার দেখ উপর একটা লাইন লেখা আছে যে যার কে স্কয়ার বাই আর স্কয়ারের মান কম হবে সে দ্রুত পৌঁছাবে। এই লাইনটাকে বোঝা গেল কেন, টি এর রিলেশনটা ভালো করে দেখ, টি এর রিলেশনটা ভালো করে দেখ রিলেশনটা লেখার পরে।
শুধু লাইনটা মনে রাখবো না, ওই জন্য নিচের ইকুয়েশনটা লিখলাম যে আলটিমেট কিভাবে দেখ টি এর ভ্যালুতে কি, যার কে স্কয়ার বাই আর স্কয়ার কম হবে তার আলটিমেট কি হবে, রোলিং কম হবে। তাহলে সিম্পলি কি হবে, কে আগে নিচে পড়বে, যার কে স্কয়ার বাই আর স্কয়ারের ভ্যালু কম হবে, এই লাইনটা লিখে রাখ, তাহলে জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার করতে পারবে। যার কে স্কয়ার বাই আর স্কয়ার কম হবে সে আগে পড়বে। হয়েছে? আপাতত সিলেবাস শেষ। এবার কি পড়লি এই চ্যাপ্টারের কোশ্চেন করাবো আজকে। আর সিলেবাস শেষ মানেই মোটামুটি তুই খুশি, তাই তো? নিজের যাই পড়াও, সিলেবাস শেষ হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের বৃত্ত আপাতত কমপ্লিট করলে ভুল হবে, এইবার বৃত্ত হবে আসল। যেটা কথা হচ্ছে, যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করেছিস, মানে ভাবছিস পড়াশোনা শুরু করবি, পরিষ্কার কথা বলে নে আমার, নাকি বল? যারা এখনো ভাবছিস যে না এবার পড়তে হবে, ঠিক আছে, আমি আবার হ্যাঁ আগেই বললাম একই টপিক সব ব্যাচে করাবো না। প্রত্যেকটা ব্যাচে মানে ধর তোদের রবিবার থেকেই তোদেরই ক্লাস শুরু হবে। তোরা যেহেতু বললি ভেক্টর ভেক্টর দিয়ে আমি স্টার্ট করবো, চ্যাপ্টার গুলোকে আমি মোটামুটি মোটামুটি একটা ক্লাসের মধ্যে পুরো ইউনিটটাকে যাতে ছোট করে দেওয়া যায়। মানে আপাতত 2-2.5 পাতার মধ্যে পুরোটা লেখা থাকবে, যেটা দেখে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবি। এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করে দেবো। ওকে, প্রত্যেকটা দেখবি 12 এর ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে, ওই ক্লাসের কোনো রেকর্ডিং দেবো না, এটাকে মাথায় রাখ। কম্পিউটার করবি তো যেমন টাইম হবে তেমনই। হ্যাঁ, ওই ক্লাসের কোনো রেকর্ডিং দেবো না 11, এটা মাথায় ঢুকে না। বাকি যখন মেরেছিস নিজের দায়িত্বে এসে ক্লাস করতে হবে। হ্যাঁ, এই তো মানে তোদের ভেক্টর শুরু করবো ওই ব্যাচের, ওরা বললো একমাত্রিক গতি শুরু করতে ফার্স্ট ব্যাচ, মানে সেগুলো দেবো, সেগুলো প্রাইভেট করেই দেবো, যাকে দেবো সে শুধু দেখে। যে ব্যাচে যে ক্লাস হবে সেই রেকর্ডিং দেবো না। আর নেক্সট ওদের ব্যাচটা মানে সেকেন্ড ব্যাচে ভেবেছি লজ অফ মোশন শুরু করবো, কারণ ইউনিট ডাইমেনশন নিশ্চয়ই রিভাইজ করবে। আর ওরা বললো কারা যেন, হ্যাঁ বললো এররটা একটু রিভাইজ করিয়ে দিতে, বললো এররটা করিয়ে দেবো কারণ শুধু ইনস্ট্রুমেন্টাল এরর বলতে ইনস্ট্রুমেন্ট রিভাইজ করা, ইনস্ট্রুমেন্ট একটু বলে দেবো, দিলেই আপাতত ওই দিকটা ঠিক হয়ে যাবে। দেখ শেষেই রোটেশনাল সেন্টার অফ মাস আশা করি রিভাইজ খুব একটা লাগবে না, রিসেন্ট পড়েছি, তাও আমি ছোট করে বলে দেবো, কিন্তু আপাতত মনে আছে। আর লজ অফ মোশনটা এই জন্যই করে দেবো কারণ সামনে পরীক্ষাও আছে, একটা হয়ে গেলে সেটা আপাতত কিছু কাজের কাজ হবে। ভেক্টর তো জানিস নি কিছু, ঠিক আছে, আর স্নেহা তো তাই বলো ভেক্টর কিছু জানা জিজ্ঞেস কর, তুই তো বললেই বলে ভেক্টর কিছু পারি না, ঠিক আছে। ঠিক আছে, আজকে এরই কোশ্চেন অভ্যাস করি। এতক্ষণ কি বললাম নাকি বল, এতক্ষণ কি বললি সেটা প্র্যাকটিস করে দেখা যাক। পরের দিন তাহলে যেটা বললাম যে ভেক্টর করাবো। আপাতত যারা শুরু থেকেও কিছু পড়িসনি, পরিষ্কার কথা শোন,
ওই যে ক্লাসগুলো করাবো সেগুলো অন্তত ঠিক করে করবি, উদ্ধার হয়ে যাবে। মানে অন্তত 20-22 করে পেয়েই যাবি। তারপরেও যদি ফাঁকি মারিস তাহলে কেউ আর উদ্ধার করতে পারবে না। এটা মাথায় ঢুকিয়ে দেয়। বুঝতে পেরেছিস স্যার? ফাঁকি তো মেরেই ফেলেছিস, কিছু করার নেই এখন। তাহলে আপাতত যাতে কিছুটা অন্তত হয়। এই যে রানীও পড়াশোনা করেনি। হ্যাঁ, রেজাল্ট খাতা দেখা হয়ে অলরেডি পড়ে আছে, বান্ডিলটা খুললেই রেজাল্ট হয়তো আজ রাতের দিকেও দিতে পারি। মানে ওইটুকু মানে ওই লিস্টটা করে যেতে হবে, ওই টাইমটা হচ্ছে না। খাতা হ্যাঁ দিতে তো হবে, কি দিতে হবে? কেন পরীক্ষা খারাপ হয়েছে? কেন ভুলভাল করেছিস? হ্যাঁ, কি কোশ্চেন? কোশ্চেন গ্রুপেই দিয়ে দিয়েছি, আর আমি বললাম তো একটা কপি করে করি, ধর 5টা করে পেজ, 100 জনের প্রিন্ট করতে গেলে তো আমি বদলি তোদের 100 পরীক্ষা নেবো। তোর কোশ্চেনটা মানে আছে, দাঁড়া দাঁড়া, অনুযার কোশ্চেনটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন ভাবতে ভাবতে দেখলাম অনুযার নাম লেখা আছে। ওরা নিয়ে গেছে ঠিক আছে, তোর কোশ্চেনটা মানে থেকে গেছে বুঝলি। হ্যাঁ এই তো, তোর কোশ্চেনটা থেকে গেছে। কে তোকে? জটা এখানে পড়ে আছে, নিয়ে নে। আমার আর কাজে লাগবে না। হ্যাঁ ওকে, তারপর 10 ঘন্টা দেখে নি কটা আছে, আমি দিয়ে দিচ্ছি। এই দেখ এখানে জটা আছে। আমরাই পেলাম, আমরা কত বছরে বললাম আরে কোশ্চেন কোশ্চেন অ্যান্সার করে দিয়ে দিয়েছি, ওটা বেটার না এটা বেটার? ওটা তো থাকলো পিডিএফ হয়ে, এটা বরং হারিয়ে যাবে। আর এরপরে যারা অফলাইন রাখতে চাইবি জেরক্স করে নিবি ব্যাস। আচ্ছা ঠিক আছে নে, এই এই রিঙ্কিকে একটা কোশ্চেন দিয়ে দিব, যদি এটা উত্তর বলতে পারো। নে এই কোশ্চেনটা, হ্যাঁ মানেটা বলে দেবো। এ ডিশ অফ মাস ক্যাপিটাল এম, তার মানে এটা কি? ক্যাপিটাল এম ভরের একটা ডিশ আছে যার ব্যাসার্ধের কথা বলেছে, আর রোলস অন এ হরাইজন্টাল সারফেস, তার মানে একটা অনুভূমিক তল দিয়ে গড়িয়ে যাচ্ছে, and then rolls up an inclined plane as shown in the figure, তার মানে এখান থেকে গড়িয়ে গড়িয়ে উপরে উঠবে। The speed of the dish on the horizontal surface is v, the height up to which the dish will reach, কত উচ্চতা পর্যন্ত উঠবে, মানে এখান থেকে ভি বেগ নিয়েও গড়িয়ে গড়িয়ে উপরে উঠতে চাইছে, তাহলে কত উচ্চতা পর্যন্ত উঠবে। যেমন করে কার্যের অঙ্কগুলো করেছিলি সেভাবেই এখানে হবে, শুধু গতিশক্তি যখন বসাবি তখন কোনটা বসাবি? ই টোটাল বসাবি। দেখ ভেবে চিন্তে কর। আগে বলি এই ডিপিপি গুলো কতদূর পর্যন্ত দেওয়া ছিল তোদের, বল দেখি। যেটা পরীক্ষা হবে সার্কুলার পর্যন্ত দেওয়া আছে, সার্কুলার দেওয়া আছে তো, করছিস সেগুলো? 4B ভালো কোশ্চেন সবসময় ইংলিশেই হয়। তুই এক কাজ করবি, ওটাকে নিয়ে গিয়ে এআই তে দিবি,
দিয়ে বলবি এটা বাংলা করে দিতে, দেখ করে দেবে, কিছুটা করে দেবে, মানে বোঝার মতো করে দেবে। ওই পিডিএফটাকে নিয়ে গিয়ে তোকে আমি বলছি ইয়াইতে দিবি, দিয়ে বলবি বাংলা করে দিতে। আরে এটা পড়ে বুঝতে অসুবিধাটা কোথায়? ওদের সেই ইংলিশ মেনিয়া হয়ে গেছে, মানে সেই ইংলিশ পড়বো না। হ্যাঁ, মানে ইংরেজদের উপরে কি বেশি রাগ আছে তোদের নাকি? বল দেখি, স্বাধীনতা সংগ্রামী ছিল না তো তোরা? কিন্তু তুই যতগুলো মানে যত ভালো বই দেখতে যাবি সবই তো ইংলিশে, বাংলায় তো একটা বই নেই। মানে এই যে ভালো ভালো বই, কি রে পিছনে কে বড় বড় ডায়লগ দিচ্ছে একটা? ঠিক আছে, সার্কুলার বন্ধ পরীক্ষা করে নে, এইটা বরং রিসেন্ট করলি, এইটা দিয়ে দেবো আমি, এটা রিভাইজ করে নিবি। তাহলে আর শুধু ডিপিপি যদি দিতে হয় প্র্যাকটিসের জন্য, কি কি বাকি আছে? ওয়ার্ড বাকি আছে, সেন্টার অফ মাস, আর এটা এটা যখন রিসেন্ট করেছে এটাকে করে নে, এটা পাঠিয়ে দেবো আজকে। এটাকে অ্যান্সার কর, তারপর বাকিটা ডিপিপি গুলো প্র্যাকটিস করবি, কারণ এইটুকু বলতে পারি ওখানে একদম ফার্স্ট টু লাস্ট ফার্স্ট থেকে কঠিন সব কোশ্চেন আছে। ওইটা প্র্যাকটিস করে যদি যেতে পারিস ঠিকঠাক করে, 25টা অন্তত জানা কোশ্চেন পেয়ে যাবে, যেখান থেকেই টুকে নিয়ে আসবে। কারণ ওখানে সব পরীক্ষার ভালো ভালো কোশ্চেন গুলোই আছে। তুই দেখবি যে কোনো পিডাব্লিউ এলএন যে কোনো মডিউল খুলে তুই সেট ঘাটতে থাক, ওই কোশ্চেন গুলোই আছে। এখানে বরং একদম তোকে টপিক ওয়াইজ সাজানো আছে, তুই একটা টপিকের উপর 10টা কোশ্চেন আছে, যেটা করতে তোর কি হবে, খুব একটা এনার্জি লস হবে। যে হ্যাঁ আমি পরপর এই টপিকে 10টা কোশ্চেন করে নিলাম, আবার বিকেলে গিয়ে আবার হয়তো 10টা করলাম, মানে একসঙ্গে দেখলে মনে হয় 250টা কোশ্চেন অনেক বড়, সেখানে কিন্তু করে নেওয়া যায়। আর না দেখার তো কিছু নেই, সলিউশনও দেওয়া আছে পরিষ্কার। অসুবিধাটা কোথায়? শুধু সময় বের করতে হবে, অন্তত এই 1.5 মাস এবার টিভিপি গুলো পর। দেবরাজ, প্রথম থেকে যেগুলো রিভাইজ করাবো সেগুলোর করতে থাকবি টিভিপি। শুভমটা প্রথম 1 মাস পড়েছিল, তারপরে ফাঁকি মারা শুরু করে দিত, ঠিক আছে? প্রথমে এসে কোশ্চেন কোশ্চেন বলতো এইটা ওইটা সেইটা, তারপর আর নেই। এটা কি হবে বুঝেছিস? কেন? মানে মোট শক্তি ধ্রুবক বসাবি। ডিস বলেছে, ডিসের কত, কে স্কয়ার বাই আর স্কয়ার কত, এক্ষুনি বের করলি কত? হাফ। তাহলে এর গতিশক্তি যখন বসাবি তাহলে কত হবে বল? হাফ এম স্কয়ার ইন্টু 1 প্লাস হাফ, তাই তো? স্থিতিশক্তি কত হবে? এখানে শূন্য। ও এই পর্যন্ত যখন উঠবে এখানে গিয়ে গতিশক্তি কত হবে? শূন্য হবে। স্থিতিশক্তি কত? সেই তো কার্যের মতনই অংশ। 3-এরটা হবে? শুধু ওখানে লিখতে হাফ এম বি স্কয়ার, এখানে লিখবে হাফ এম বি স্কয়ার প্লাস, মানে একটু লজিক্যালি ফিজিক্সটা পড় না, সবই একই মনে হয়। ওয়ার্কে যা অঙ্ক করেছে এখানে অঙ্কগুলো একই রকম হবে, শুধু গতিশক্তি রাশিগুলোটা পাল্টে যাচ্ছে। তাহলে কত অপশন কত আসছে বল? অপশন সি হবে, মানে 3। মানে এখান থেকে যেটা আসবে সেটাই হবে। এটা কত? 3/2 মানে 3/4। হ্যাঁ, অপশন সি। ভালো করে দেখ, এম কেটে যাচ্ছে, এটা এমন কি অঙ্ক আহামরি? তাহলে এটা এই জন্যই পাঠিয়ে দিচ্ছি, কার্যে যেমন অঙ্কগুলো ছিল এখানে সেম অঙ্ক আছে, এবং কোশ্চেন যা আছে এর বাইরে তুই কোনো বাইরের পরীক্ষা দিতে গেলেও পেয়ে যাবি। ভালো করে দেখ কতগুলো পেজ আছে, শুধু রোটেশনালে 112টা পেজ আছে, 112টা পেজ, ঠিক আছে? অনেক তাহলে 112টা কোশ্চেন করবো না আমি, 112টা পেজের কোশ্চেন দিচ্ছি আমাকে, ঠিক আছে? এবার আমি এই আজকে সিলেবাস শেষ করে দিল, এখনের মধ্যে 112টা অঙ্ক করে নিবি নিজে থেকে। করেছিস কি করেছিস? নিজে থেকে 112। আমি যা করেছি সেটা ছেড়ে দে, নিজে থেকে তুই 112টা অঙ্ক করেছিস। হ্যাঁ? ভাবছে অনেক, বুঝতে পারছিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথম কথা এই থাকবে। তার পরের দিন, হ্যাঁ তবে একটা কথা শুনে নে, পরিষ্কার বলে নি, সেটা হচ্ছে রিভাইজ শুরু হওয়ার পর থেকে যদি, মানে আমি যেটা রিভাইজ